তোমার কল্পনাতেও কি এমন কোনো বাসার কথা এসেছে যেখানে কেউ যদি একবার প্রবেশ করে তাহলে সে আর ঠিকভাবে বেরোতে পারে না? আজকে আমরা এমনই এক ভয়ঙ্কর অ্যাপার্টমেন্টের গল্প বলবো, যেখানে থাকে মিস কে, নির্জন, নীরব আর রহস্যে ঘেরা এক মহিলা, যার উপস্থিতি যেন দেয়ালের ভেতরেও ছড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য হন্টেড অ্যাপার্টমেন্ট নামের এই মুভিটা নিয়ে। তো গল্প শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটি খুবই নতুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরু হয় 1998 সালের একটা অ্যাপার্টমেন্ট থেকে। একটি মেয়ে যার নাম টিকা, সে সেখানে থাকতে আসে, আর সে খুবই খুশি ছিল। প্রথম 2-3 দিন ভালোভাবেই কাটে, কিন্তু তারপর সে দেখে যে তার ছাদের ওপর থেকে পানি পড়ছে। সে বুঝে উঠতে পারে না যে ঠিক কী হচ্ছে। এমনকি কোনো টেকনিশিয়ানও বুঝতে পারছে না যে তার ঘরের ভেতরে এমনটা কেন হচ্ছে। তার মনে হয় হয়তো উপরের ফ্লোর, মানে 610 নম্বর ঘর থেকে পানি পড়ছে। সে নিচে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু ম্যানেজার তাকে বলে যে আপনার উপরের ফ্লোরে কেউই থাকে না। এই কথা শুনে টিকা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই গিয়ে দেখবে সেখানে কেউ আছে কিনা। সে ওই ফ্লোরে যায়, যেটি পুরোপুরি বন্ধ এবং শুনশান। সে 610 নম্বর ঘরের দিকে এগোয়। তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ আসে, তুমি কে? এখানে কেন এসেছো? আর যদি এসেই থাকো তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। এই নারী আর তার মেয়েকে দেখে টিকার মনে হয় না যে তারা কোনো মানুষ হবে। সে খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে নিচে চলে আসে। 1 দিন, 2 দিন, 3 দিন করে কেটে যায়। চতুর্থ দিন সে তার বোনকে পুরো ঘটনা খুলে বলে। তার বোন তাকে বোঝায় যে কিছুই হবে না, চিন্তা করো না, হয়তো তোমার ভুল ধারণা বা অ্যাপার্টমেন্টের কোনো গড়বড়। টিকার কথাতে সে কিছুটা শান্ত হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখে যে সেই নারী এবং তার মেয়ে তার বাথটাব থেকে বেরিয়ে আসছে এবং তার উপরে হামলা করেছে। টিকা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার বোন বাথরুমে আসে এবং এমন এক দৃশ্য দেখে যা সে জীবনে কখনোই দেখেনি। টিকার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে এবং এই কাজ করেছে সেই 2 নারী। আর এই সিনটি খুবই ভয়ানক ছিল। এরপর সিন কাট হয়ে গল্পটি চলে যায় মূল চরিত্র এলমার দিকে। এলমা একটি ছোট্ট শহরে থাকে। সে নিজের একটি রেস্তোরাঁ চালানোর চেষ্টা করছিল, কিন্তু সেটি ভীষণ ক্ষতিতে চলছিল। এলমার ওপর অনেক দায়িত্ব ছিল। তার মা হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিল এবং ছোট বোন মিয়ার স্কুলের খরচও তাকেই চালাতে হয়। পাশে ছিল না কেউ। তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল। এলমা খুবই চিন্তিত ছিল, কি করবে সে। কিন্তু তখনও সে জানতো না আসল বিপদ তো এখনও শুরুই হয়নি। কিছুক্ষণ পর তার কাছে একটা কল আসে হাসপাতাল থেকে। তাকে জানানো হয় যে তার মা মারা গিয়েছে। এলমা ও তার বোন দুজনেই ভেঙে পড়েছে। তাদের সান্ত্বনা দিতে আসে এলমার প্রেমিক, যার নাম রে। সে একজন পুলিশ অফিসার। রে এলমাকে বোঝায়, এখানে সবকিছু শেষ হয়ে গেছে, আমার সঙ্গে শহরে চলো, ওখানে তুমি কোনো না কোনো কাজ পেয়েই যাবে। এই রেস্তোরাঁ তো এখন চলছেই না। রে সত্যিই এলমাকে খুব ভালোবাসত। এলমা সিদ্ধান্ত নেয় যে রের কথা মেনে সে শহরে চলে যাবে। এরপর সে চাকরি খুঁজতে শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত একটি অ্যাপার্টমেন্টের ম্যানেজারের চাকরি পেয়ে যায়। সেই অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ তাকে থাকার জন্য একটি ঘরও দিচ্ছে। এলমা রেকে এই কথা জানায়। রে এই অ্যাপার্টমেন্টের নাম শুনেই চমকে যায়। এইটা সেই অ্যাপার্টমেন্ট যেখানে কিছুদিন আগে টিকার মৃত্যু হয়েছিল। রে এলমাকে সবকিছু খুলে বলে, কিভাবে টিকার দেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু পুলিশ আজও বুঝতে পারেনি যে কিভাবে এটা হলো। কোনো অস্ত্র পাওয়া যায়নি, না কেউ ভেতরে ঢুকেছে আর না কেউ বাইরে গেছে। কেউ কিছুই বুঝতে পারছে না। এলমা রেকে বোঝায়, আমার জন্য এটা খুবই দরকারি একটা চাকরি, আর তুমি চাইছো আমি শহরে থাকি, তাই আমাকে এটা করতেই হবে। রে আর কিছু বলতে পারে না, সে রাজি হয়। পরের দিন এলমা তার বোনকে নিয়ে সেই শহরে চলে যায়। এখান থেকেই শুরু হয় এক ভয়াবহ যাত্রা। এলমা ও মিয়া খুবই খুশি ছিল নতুন শহরে এসে। মিয়া রেকে বলে, আমি ডান্স শিখতে চাই। রে জানায় যে এই অ্যাপার্টমেন্টের পাশেই একটা ডান্স স্টুডিও রয়েছে, যেটি একজন খুব ভালো মহিলা চালায়। সেখানে মিয়া ডান্স শিখতে পারে। তারা অ্যাপার্টমেন্টে পৌঁছায়। অ্যাপার্টমেন্টের মালিক বুলেন এবং তার স্বামী এমান তাদেরকে দেখে খুবই খুশি হয়। তারা পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে দেখায়, প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তখন এলমা জিজ্ঞাসা করে, ষষ্ঠ ফ্লোরের কি? এই প্রশ্ন শুনে স্বামী স্ত্রী দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। তারা এলমাকে বোঝায়, অনেক বছর ধরে সেখানে মেরামতের কাজ চলছিল, তাই আমরা ওটা বন্ধ করে দিয়েছি, তুমি ওখানে কখনো যেও না। এলমা রাজি হয়। সে তো জানেই না যে ওই ফ্লোরে আদৌ কি আছে। এলমার ঘর তৃতীয় ফ্লোরে, ঘরের নম্বর 310। এলমা খুব খুশি। বুলেন এলমাকে বলে, তুমি আগামীকাল থেকে
তোমার কাজ শুরু করতে পারো। তারপর তারা চলে যায়। রেও চলে যায়। তখন মিয়া এলমাকে কিছু কথা বলে যে রে তোমাকে খুবই ভালোবাসে, তুমি তাকে বিয়ে করছো না কেন? সে তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু তুমি শুধু বাহানা বানাচ্ছ। তখন এলমা বলে যে আমি এই জন্য বিয়েটা করতে চাচ্ছি না, কারণ আমি চাই না যে আমার মায়ের সাথে যা হয়েছে সেটা আমার সাথেও হোক। এলমা নিজের বোনকে বোঝায় যে তুমি তো জানো যে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল, সে কত খারাপ একটা কাজ করেছে, তুমি কি বুঝতে পারছো? কিন্তু মিয়া তার বোনের কথাতে একমত হয় না। মিয়া তাকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো যে মা আমাদের কি বলেছিল? বাবা খারাপ মানুষ ছিল না, বরং তার দেহে একটা শয়তানি আত্মা ভর করেছিল। সেই আত্মাই আমাদের থেকে বাবাকে দূরে নিয়ে গিয়েছিল। এলমা তার বোনের কথা কেটে দেয়। সে রেগে যায়। সে বলে মা শুধু বাবাকে বাঁচানোর জন্য এসব বলেছিল। আসল সত্যি হলো বাবা একজন নীচ লোক ছিলেন। এই কারণেই আমি বিয়েতে ভয় পাই। সুতরাং আমার আর রের সম্পর্কের মাঝখানে তুমি দয়া করে এসো না। আলমা তখন খুবই রেগেছিল। এসবের কিছুই না জানা রে তখনও টিকার মামলাটি নিয়ে অফিসে কাজ করছিল। ডাক্তার রেকে জানায় যে টিকার বোন জুনের অবস্থা খুবই খারাপ। সে শুধু একটা বাক্যই বারবার বলছে, 4 দিন আর রাত। সে আর কিছুই বলছে না। সে কিছুই বুঝতে পারছে না যে কিভাবে টিকার কেস সমাধান করা যায়। অথচ সে জানতই না যে এই কেস আসলে কতটা গভীরে যাবে। গল্প আবার ফিরে আসে সেই অ্যাপার্টমেন্টে। এলমা তখন কাজ করছিল। হঠাৎ 5ম তলা থেকে একজন লোক আসে এবং বলে আমার ঘরে পানি চুয়ে পড়ছে, দয়া করে এসে দেখবেন। এলমা যায়, দেখে সত্যিই পানি লিক করছে। লোকটি বলে টিকাও আগে একবার এই নিয়ে অভিযোগ করেছিল, এবার আমিও করছি। এলমা জিজ্ঞাসা করে টিকাকে? লোকটি উত্তর দেয় তুমি জানো না, সেই মেয়ে যে এই অ্যাপার্টমেন্টে খুব ভয়ানকভাবে মারা গিয়েছিল। লোকটি বলে আমি আমার মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, যখন আমি ফিরব তখন দয়া করে সমস্যাগুলো ঠিক করে রাখবেন। এলমা রাজি হয়। লোকটি সেখান থেকে চলে যায়। কিন্তু এলমা বুঝে উঠতে পারছে না যে পানি কোথা থেকে লিক করছে। ঠিক টিকার মতো এলমাও সিদ্ধান্ত নেয় উপরের ঘর অর্থাৎ 610 নম্বর ঘরটা দেখে আসবে। ঠিক তখনই মিয়া ডান্স ক্লাস থেকে ফিরে আসে। এলমা তাকে বলে চলো আমার সঙ্গে 6 তলায়, আমাকে কিছু একটা চেক করতে হবে। দুইজন 6 তলায় যায়। এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। 6 তলা পুরোপুরি বন্ধ, কারো কোনো চিহ্ন নেই। মিয়ার ভয় লাগছে, কিন্তু এলমা তখনও ভেতরে চলে যাচ্ছে। তারা 610 নম্বর ঘরের কাছে আসে। তখন ঘরের ভেতর থেকে আওয়াজ আসে, বাইরে কেন, ভেতরে আসো। 4 দিন আর রাত। তারা তখন ভেতরের মহিলাকে দেখে। তখনই তারা বুঝে যায় যে সে কোনো মানুষ নয়। তারা দৌড়ে নিচের ঘরের দিকে পালায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এখন থেকে শুরু হলো সেই ভয়াবহ যাত্রা। এদিকে মিয়া তার ডান্স ক্লাসে গিয়েছে। যে মহিলা তাকে ডান্স শেখাতো তার নাম হচ্ছে রিনি। তার কাছে অনেক মুখোশ ছিল যা পেশাদার ডান্সাররা ব্যবহার করত। কিন্তু মিয়া জানতো না যে রিনির ভেতরে একটা বিশেষ শক্তি বাস করে। আমি এসব বলছি কারণ রিনিও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। এদিকে আবার ফিরি আলমার কাছে। সে কাজ করছিল। হঠাৎ তার ডেস্ক থেকে একটি পিনের বক্স পড়ে যায়। মাটিতে একটা চিহ্ন তৈরি হয়ে গেছে। আজ ছিল প্রথম দিন। ঠিক তখনই আলমা একটি ফোন কল পায়, যেটা আসে সেই লোকের ঘর থেকে যে আগে এলমার কাছে অভিযোগ করেছিল। এলমা সেখানে যায় এবং দেখে সেখানে একটি ছোট্ট মেয়ে আছে। তার মনে হয় লোকটি হয়তো তার মেয়েকে ফেলে গিয়েছে। মেয়েটি এলমাকে দেখে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। এলমা দরজা খুলে দেখে সেই ভয়ঙ্কর নারী সেই মেয়েটির চুলে চিরুনি করে দিচ্ছে। এরপর সে বলে তুমিও মরবে, তোমাকেও আমি খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলবো, তোমার দেহ টুকরো টুকরো করে ফেলবো। এলমা আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালায়। এখন মিয়াও সেখানে এসে গেছে। সারা বাড়ির লোক বুঝে যায় যে এখানে একটা ভূত আছে। এরপর কিছুক্ষণ পর রেও সেখানে উপস্থিত হয়। সবাই অ্যাপার্টমেন্ট খালি করে চলে যেতে থাকে। কিন্তু বুলেন ও এমান সবাইকে বোঝায় যে এইসব গুজব। সবাই মানলেও রে তাদের প্রশ্ন করতে থাকে উপরে 610 নম্বর রুমে আসলে কে থাকে, ওই মহিলাকে, তার মেয়েকে। রে বলে সত্যি না বললে আমি এখনই তোমাকে গ্রেফতার করব। তখন আর কোনো উপায় না দেখে বুলেন এবং এমান সত্যি কথা বলে। 4 বছর আগে নাদিয়া নামের একটা মহিলা তার মেয়ে নূকে নিয়ে এখানে থাকতে এসেছিল। কিছুদিন পর তারা এখান থেকে চলে যায়। আর যখনই তারা এখান থেকে চলে যায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারা দুজন মারা যায়। আর তখন থেকেই জানি না কেন ওই ফ্লোরে ওই দুজনের আত্মা আটকে আছে। এই জন্য আমরা ওই ফ্লোরকে বন্ধ করে দিয়েছিলাম। আমরা একটা বাবাকে ডেকে ওই আত্মাটিকে ওখান থেকে তাড়ানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু কোনো বাবাই ওই আত্মাগুলোকে ওখান থেকে তাড়াতে পারেনি। ওই বাবা আমাদের বলেছিল যে 6 তলায় কখনো যেও না, তাই তারা ওই ফ্লোরটাকে বন্ধ করে দিয়েছিল।
এইসব শুনে রে বলে, আমি যাচ্ছি 6 তলায়, দেখবো সেখানে কে আছে। এলমা তাকে থামায়, প্লিজ তুমি সেখানে যেও না, মিয়ার ডান্স ক্লাস শেষ হয়ে গেছে, আমি ওকে নিতে যাচ্ছি। এলমা চলে যায়, কিন্তু জানে না এরপর কি হবে। তার অনুপস্থিতিতে রে বলে, আমি সেই ঘরে যাব। সে বুলেন এবং এমানকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং সেখানে সেই নারীকে দেখে। ওই নারী তাকে বলে 4 দিন আর রাত, তারও এখন আর 4 দিন সময় বাকি আছে। এরপর চতুর্থ রাতেই মা মেয়ে তার দেহ টুকরো টুকরো করে ফেলবে। এখন রে এসব বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, কিন্তু সে জানে না এই আত্মা শুধু এই ঘরেই নেই, বরং আরও কোথাও আছে। মিয়া তখন তার ডান্স ক্লাসে অনুশীলন করছিল। তখন সে দেখে যে আয়নার ভেতরে তার রিফ্লেকশন অদ্ভুতভাবে আচরণ করছে। সে বুঝে যায় আয়নায় যে প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে সেটা তার নয়, বরং সেই আত্মাগুলোই ছিল। এরপর মা মেয়ের আত্মা আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা মিয়াকে মারার আগেই আলমা এবং রিনি সেখানে এসে পড়ে, আর মিয়া বেঁচে যায়। রিনি তখন দুই বোনকে বলে, আমি আত্মা দেখতে পাই, যে ওই দুইটা আত্মা তোমাদের বিরক্ত করছে। আমি একজনকে চিনি যে হয়তো তোমাদের সাহায্য করতে পারে, তার নাম হচ্ছে সুকমো। এলমা ও মিয়া তখন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা অ্যাপার্টমেন্টে ফিরে যায়, এবং তখন রেও স্বীকার করে যে সেও ওই মহিলাটিকে দেখেছে। এখন তার সময়ও সীমিত, সবার সামনে এখন আর কোনো উপায় নেই। তারা সুকমোকে ডাকে, কিন্তু সুকমোও সেই ঘর থেকে ওই আত্মাগুলোকে তাড়াতে পারে না। সে বলে, আমাকে আত্মাদের সাথে কথা বলতে হবে, আর সেটা করার জন্য তাদের কোনো ব্যক্তিগত জিনিস লাগবে, যাতে আমি তা ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। তারা বুঝতেই পারছে না যে কোথা থেকে এই জিনিস আনবে। সময় কেটে যায়। এখন তৃতীয় দিন। আলমা হঠাৎ একটি কল পায় মিয়ার নাম ব্যবহার করে, কিন্তু পরে বোঝে ওই কল মিয়া করেনি, অন্য কেউ করেছে। সে একদম ঠিক ধরেছিল, কারণ সেই শয়তানি মহিলা আলমাকে পানির ভেতরে টেনে নিয়ে যায়। সে ডুবে যেতে থাকে। অন্যদিকে সেখানে আলমাকে খোঁজার জন্য মিয়া আসে। সে দেখে যে ওই পুলের মধ্য থেকে আলমা উঠে আসছে, কিন্তু সে বুঝে যায় যে এটা আলমা নয়, আলমার ভেতরে কবজা করা ওই ভয়ঙ্কর আত্মা। আর সে একটি ডান্সিং মাস্ক পরেছিল, আর ওগুলা শুধু প্রফেশনাল ডান্সাররাই পরে। সেই মহিলা মিয়াকেও আক্রমণ করে, কিন্তু মিয়া ও আলমা ডুবে যাওয়ার আগেই রে এবং অন্যরা সেখানে চলে আসে এবং তাদের বাঁচিয়ে ফেলে। আর এখন তাদের কাছে একটা ক্লু রয়েছে, একটা মাস্ক। এরপর তারা মাস্কের ব্যাপারে জানার জন্য রিনির কাছে যায়। রিনি বলে যে এইরকম মাস্ক তো শুধু একজনই বানায়, আর তার নাম হচ্ছে সাতাইউ, তোমরা তার সাথে গিয়ে দেখা করো। আলমা এটা সিদ্ধান্ত নেয় যে সে রের সাথে সাতাইউর বাড়িতে যাবে। এরপর সময় পেরিয়ে যাচ্ছে দেখে এলমা মিয়াকে বুলেন এবং এমানের জিম্মায় রেখে সাতাইউর গ্রামে যায়। শেষ পর্যন্ত তারা সাতাইউর সাথে দেখা করে। তারা সাতাইউকে ওই মাস্কের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর ওই মাস্কের কথা শুনে সাতাইউ চমকে যায় এবং বলে যে আমি এই মাস্ক তো শুধু একটা মেয়ের জন্যই বানিয়েছিলাম, আর তোমরা যদি এই মেয়ে কে সেটা জানতে চাও তো চলো তার মায়ের বাড়িতে। তার মা ছিল গ্রামের সবচেয়ে ধনী মহিলা, যার নাম সুকমা দেবী। তারা তার বাড়িতে যায়, কিন্তু সে তার মেয়ের কথা শুনে তাদের সাথে কথা বলতে চায় না। তখন বাড়ির কাজের মেয়ে এলমা ও রেকে জানায় সুকমা দেবী তার মেয়ে সুগিংকে খুবই ভালোবাসত। তিনি চেয়েছিল যে মেয়েটা একজন নেত্রশিল্পী হোক। সুগিং অনেক ভালো একটা ডান্সার ছিল, আর সেই জন্যই সাতাইউ তার জন্য ওই মাস্কটা বানিয়েছিল। কিন্তু একদিন তিনি জানতে পারে যে তার মেয়ে মা হতে চলেছে। সে কোনো একটা ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে, এখন সে তার সাথেই থাকতে চায়। তখন সুকমা তার মেয়েকে বলেছিল, হয়তো তুমি আমাকে বেছে নিবে, আর না হয় ওই পুরুষটিকে। সুগিং ওই পুরুষটিকে বেছে নিয়েছিল আর ওই বাড়ি থেকে চলে গিয়েছিল। তারপর থেকে তার খোঁজ আর কেউই পায়নি। তাদের মাথায় আসে যদি তার নাম সুগিং হয় তাহলে নাদিয়া আর নূকে। এলমার ধারণা সুগিং আর নাদিয়া একই ব্যক্তি। সে মেডকে জিজ্ঞাসা করে আমরা কি তার কোনো ব্যক্তিগত জিনিস পেতে পারি। এরপর মেড সুগিং এর মাস্ক এলমাকে দিয়ে দেয়। এখন তারা এমন একটা জিনিস পেয়ে গিয়েছে যেটা দিয়ে সূক্ষ্ম আত্মাদের সাথে যোগাযোগ করতে পারবে। তারা শহরের দিকে রওনা হয়, কিন্তু পথের মধ্যে হঠাৎ একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। তারা কোনো মতে বেঁচে যায়। তারা বুঝে উঠতে পারছিল না যে ওই ট্রাকের মধ্যে কে ছিল। এরপর তারা মাস্কটি নিয়ে সূক্ষ্মর কাছে যায়। সূক্ষ্ম তার ক্ষমতা ব্যবহার করে সুগিংয়ের আত্মার সাথে কথা বলে এবং জানতে পারে একজন পুরুষ তাকে এবং তার মেয়েকে হত্যা করেছিল। সে বলে তাদের আত্মা মুক্ত করতে হলে তাদের শরীরকে খুঁজে বের করে সৎকার করতে হবে। এখন তারা একটা সমাধান পায়।
এলমা, রে এবং সুকমো ফিরে আসে অ্যাপার্টমেন্টে। এখন সবাই জানে যে এখানে মা মেয়ের আত্মা আছে। বুলেন ও এমানও আতঙ্কে আছে। তারা তাদের প্রশ্ন করে মিয়া কোথায়। জবাব আসে সে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। তারা সবাই সিদ্ধান্ত নেয়, চলো 6 তলায় গিয়ে সুকিং ও তার মেয়ের দেহকে খুঁজে বের করি। আজকে ছিল তৃতীয় দিন। তারা 6 তলায় যায়, কিন্তু হঠাৎই একটা ছায়া সুকমোকে আক্রমণ করে, এরপর রেকে এবং শেষমেশ এলমাকে। এই ছায়ারা আর কেউ নয়, বুলেন এবং এমান ছিল। কিন্তু তারা এটা কেন করছে? তারা তিনজনকে বেঁধে ফেলে। পরদিন সকালে তাদের জ্ঞান ফেরে। আজ ছিল চতুর্থ দিন। এলমা অনেক বেশি ভয় পাচ্ছে। সে কোনো রকমে হাত পা ছিঁড়ে মুক্ত হয়। রেও নিজেকে ছাড়ায়। তারা দেখে মিয়াকেও বেঁধে রাখা হয়েছে। তারা মিয়াকে বাঁচায়। সুকমোর অবস্থা খুবই খারাপ, কিন্তু মারা যাওয়ার আগে সে বলে, আমাকে মাস্ক দাও, আমি এটা পরে পুরো সত্য জানার চেষ্টা করব। সে মাস্ক পরে এবং দেখতে পায় যে পুরুষের প্রেমে সে পড়েছিল সে আর কেউ নয়, এমান ছিল। এমান প্রথমে মেয়েটিকে প্রেমে ফাঁসিয়ে এই অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। তারপর ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পায়। তার অন্য এক মহিলার সাথে সম্পর্ক ছিল, যার নাম লেনি। যখন সুগিং সব জানতে পারে, সে সিদ্ধান্ত নেয় এমানকে ছেড়ে দেবে। কিন্তু এমান তাকে ও তার মেয়েকে হত্যা করে। প্রথম দিন মেরে ফেলে, দ্বিতীয় দিনে তাদের ফ্রিজে রাখে, আর তৃতীয় দিনে তাদের বাথটাবের ভেতরে রাখে যাতে গন্ধ না আসে, আর চতুর্থ দিনে তাদের টুকরো টুকরো করে দেওয়ালের পেছনে কবর দিয়ে দেয়। সুকমো জানায় তাদের শরীর সেই দেয়ালের পেছনে রয়েছে, তাদের মুক্ত করলেই তাদের আত্মা শান্তি পাবে। এটা বলেই সে মারা যায়। এলমা, রে ও মিয়া তিনজন মিলে 610 নম্বর ঘরের দিকে রওনা হয়। বুলেন ও এমান তাদের দেখে। তারা বুঝে যায় যে এরা যদি বেঁচে যায় তাহলে তাদের সকল সত্য সামনে চলে আসবে। তাই তারা দুজন তাদের ওপরে হামলা করে দেয়। কিন্তু এরা বুলেন এবং এমানকে বেহুশ করে ঘরের দিকে যেতে থাকে। এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় রাত হয়ে গেছে। তারা দেওয়াল ভাঙার চেষ্টা করছিল, কিন্তু এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। ওই মা এবং মেয়ে ওখানে এসে গিয়েছে, আর তারা দুজন মিয়ার দিকে এগোতে থাকে তাকে টুকরো টুকরো করার জন্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত এলমা এবং রে তাদের দুজনের বডি বের করে ফেলেছে। এখন এরকমটা করে তারা তো সবাই বেঁচে গেছে, কিন্তু বুলেন এবং এমানের এখন কি হবে? সুগিং এবং তার মেয়ে বুলেন এবং এমানের কাছে যায় এবং তাদের দুজনকে অনেক খারাপভাবে মেরে ফেলে। পরের দিন এলমা এবং তার বোন মিয়া ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়, কিন্তু আজও ওই অ্যাপার্টমেন্টের 610 নম্বর রুমে সুগিং এবং তার মেয়ের আত্মা আটকে আছে। কারণ তাদের বডি বের করা হলেও তার মা সুকমা দেবী তাকে এখনো ক্ষমা করেনি, আর যতদিন না পর্যন্ত তার মা তাকে ক্ষমা করছে সে মুক্তি পাবে না। আর এরই সাথে আজকের আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। এই গল্প কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তব ঘটনা। এখন এটা কতটা সত্য সেটা কে জানে। তো এই ছিল আজকের আমাদের এক্সপ্লেনেশন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।